তো আজকে আমরা আলিয়া ইউনিভার্সিটি 2021 এর পিওয়াইকিউ ডিসকাস করছি বিএসসি নার্সিং কোয়েশ্চেনের অ্যাডমিশন টেস্টের জন্য। তো এই পরীক্ষাটা 9th জুন আছে সামনেই। তো বেশি কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। টোটাল 40টা বায়োলজির কোয়েশ্চেন আছে, 20টা ফিজিক্স, 20টা কেমিস্ট্রি আর 20টা রিজনিং, জিকে, ইসলামিক হিস্ট্রি এগুলো নিয়ে থাকে। তো বায়োলজির ফার্স্ট কোয়েশ্চেন, অন হুইচ ডে অফ নর্মাল হিউম্যান মেনস্ট্রুয়াল সাইকেল এলএইচ সার্জ অকার্স, মানে মহিলাদের যে রজত চক্র সেই রজত চক্রের ক্ষেত্রে যে এলএইচ হরমোন, সেই এলএইচ হরমোনের সার্জ কখন দেখা যায়, মানে খুব বেশি কখন বেড়ে যায় এই হরমোনটা। তো এলএইচ হরমোনের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে ওভিউলেশন, ওভিউলেশনে হেল্প করা। এবার ওভিউলেশন বলতে আবার আমরা কি বুঝি, এটা যদি ডিম্বাশয় হয় আর ডিম্বাশয়ের সাইডের দিকে এরকম করে যদি ফ্যালোপিয়ান টিউবটা থাকে ফিমেলদের ক্ষেত্রে, তো এই যে ওভারি বা ডিম্বাশয়, সেই ডিম্বাশয়ের ভেতরে এরকম অনেক ডিম্বথলি থাকে, আর ডিম্বথলির ভেতরে এরকম ডিম্বাণু থাকে। তো ডিম্বাণুটা যদি ডিম্বথলির বাইরে বেরিয়ে এখানে চলে আসে ফ্যালোপিয়ান টিউবে, তাহলে এই প্রসেসটাকে আমরা বলবো ওভিউলেশন। এবার ওভিউলেশনের পর এই যে ডিম্বথলিটা ছিল সেই ডিম্বথলিটা কর্পাস লিউটিয়ামে চেঞ্জ হয়ে যায়, আর এই কর্পাস লিউটিয়ামে চেঞ্জ হওয়ার কাজে হেল্প করে হচ্ছে এলএইচ হরমোন। ওকে, এবার এই যে এলএইচ হরমোনটা ওভিউলেশন ঘটাচ্ছে, এটা কোন দিনে ঘটে সেটা যদি আমরা বলতে পারি তবেই আমরা এই আনসারটা পেরে যাব। তা আমরা জানি যে ওভিউলেশন হয় সাধারণত 14th ডেজে, 14 নম্বর দিনে, এবং এই 14 নম্বর দিনেই এলএইচ এর পরিমাণ সব থেকে বেশি থাকে। তাই এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশন বি, 14th ডে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ফাংশন ইজ নট ডান বাই সার্টোলি সেল। এবার সার্টোলি সেল কোথায় থাকে যদি আমরা বলতে যাই, তাহলে এটা যদি আমাদের একটা সাপোজ টেস্টিসের স্ট্রাকচার যদি দেখি, তাহলে টেস্টিসের ভেতরে এরকম আমরা পিরামিড দেখতে পাবো। সরি, হ্যাঁ, টেস্টিসের ভেতরে আমরা এরকম পিরামিড দেখতে পাবো, যেটাকে আমরা বলবো টেস্টিকিউলার লোবিউলস বা টেস্টিকিউলার লোবস। এবার এই টেস্টিকিউলার লোবস গুলোকে যদি আমরা যে কোনো দুটো লোবসকে আমরা যদি একটু বড় করে আঁকি, এটা ধরে নাও একটা টেস্টিকিউলার লোবস আর এটা ধরে নাও একটা সেকেন্ডারি টেস্টিকিউলার লোবস, তাহলে এই টেস্টিকিউলার লোবসের নিচের দিকে এই জায়গাগুলোতে থাকে হচ্ছে সার্টোলি সেল। এই সার্টোলি সেলের কাজ কি? সার্টোলি সেলের কাজ হচ্ছে ওপর থেকে যে স্পার্মগুলো আসছে সেই স্পার্মগুলোর যে হেড, এটা ধরে নাও স্পার্মের হেড, বা এটা একটা স্পার্ম আসছে, এটা হচ্ছে স্পার্মের হেড, সেই স্পার্মের হেড বা মাথাগুলোকে পুষ্টি দান করা, এটা হচ্ছে সার্টোলি সেলের কাজ। তো এটা আমি একটু সার্টোলি সেল লিখে দিই। আর এই যে দুটো টেস্টিকিউলার লোবস দেখছি আমরা, সেই দুটো টেস্টিকিউলার লোবসের মাঝখানে এরকম ভাবে থাকে হচ্ছে লেডিক সেল। লেডিক সেল থাকে দুটো টেস্টিকিউলার লোবসের মাঝখানে। লেডিক সেলের কাজটা যদি তোমরা জানো, আমি জানি তোমরা সকলেই জানো, যে লেডিক সেলের কাজ হচ্ছে টেস্টোস্টেরন সিক্রিশন করা, টেস্টোস্টেরন হরমোন সিক্রিশন করা। তাহলে লেডিক সেলের কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন সিক্রিশন করা, আর সার্টোলি সেলের কাজ হচ্ছে পুষ্টি দেওয়া। এছাড়াও সার্টোলি সেল ইনহিবিন হরমোন ক্ষরণ করে, তার সঙ্গে সঙ্গে এবিপি হরমোন ক্ষরণ করে, এবং এই ইনহিবিন, এবিপি এরা সবাই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটাকে রেগুলেট করে, মানে স্পার্ম তৈরির প্রক্রিয়াটাকে রেগুলেট করে। তো যেহেতু এটা এমসিকিউ ডিসকাশন হচ্ছে, কিভাবে প্রত্যেকটা জিনিস হয় সেটা এখানে ডিসকাস করা পসিবল নয়, ছোট করে বলে দিলাম সার্টোলি সেলের কাজ আর লেডিক সেলের কাজ। তো দেখো এখানে সি নাম্বার অপশনটা বলছে যে সিক্রিশন অফ টেস্টোস্টেরন। তো সার্টোলি সেলের কাজ তো টেস্টোস্টেরন সিক্রিট করা নয়, তাই না? তাই জন্য এটাই আমাদের আনসার হবে, যে হুইচ ইজ নট দ্য ফাংশন অফ সার্টোলি সেল, টেস্টোস্টেরন ক্ষরণ করা, কারণ টেস্টোস্টেরন লেডিক সেল ক্ষরণ করে। নেক্সট, এটা কি চলে এসছে, আচ্ছা, হুইচ ইজ পারমিসিবল। পারমিসিবল মানে হচ্ছে অনুমোদন যোগ্য, সরকার আমাদের অনুমতি দেয়, রিগার্ডিং অ্যামনিওসিন্থেসিস। এবার অ্যামনিওসিন্থেসিসটা কি? এটা যদি একটা হিউম্যান বেবি হয়, সেই হিউম্যান বেবির চারিদিকে বেবিটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কিছু প্রোটেকশন লেয়ার থাকে। তো এটা ধরে নাও একটা লেয়ার, এটা আরেকটা সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেয়ার। তো এরকম অনেকগুলো লেয়ার থাকে, এটা হচ্ছে ফোর্থ লেয়ার, মেইনলি 4টে লেয়ার থাকে। তো সেই 4টে লেয়ারের নাম যদি আমরা লিখি, তাহলে এটা হচ্ছে কোরিয়ন, সব থেকে বাইরে থাকে। তারপরে থাকে এটা হচ্ছে অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যামনিয়ন। তারপরে থাকে হচ্ছে অ্যালান্টয়েজ, অ্যালান্টয়েজ। আর সব থেকে ভিতরের দিকে থাকে এটা
এটা হচ্ছে ইয়ক স্যাক, বা বাংলায় আমরা বলি কুসুম থলি। এবার হিউম্যানের তো আর ইয়ক বা কুসুম থাকে না মুরগির মতো, শুধু থলিটাই থাকে, কিন্তু থলির ভিতরে কোনো ইয়ক থাকে না। আর সব থেকে সেন্টারে থাকে বেবি। এবার এই যে চারটে লেয়ার বলা হলো, এই চারটা লেয়ারকে আমরা একসাথে কি বলি? এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন বা বহিস্থ ভ্রূণীয় পর্দা, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। ঠিক আছে? এবার এই বহিস্থ ভ্রূণীয় পর্দা, এর মধ্যে যে অ্যামনিয়ন লেয়ারটা, সেই অ্যামনিয়ন লেয়ার থেকে যদি আমরা ফ্লুইড কালেক্ট করি, ফ্লুইড কালেক্ট করে টেস্ট করি, তাহলে আমরা বেবি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। যেমন আমরা বেবির সেক্স কি, মানে সে ছেলে না মেয়ে সেটা জানতে পারবো, সেই বেবির কোনো জেনেটিক প্রবলেম আছে কিনা সেটা জানতে পারবো। এবার বলেছে এখানে যে সরকার কোনটার অনুমোদন দেয়। তো আমরা কখনোই অ্যামনিওসিন্থেসিস প্রক্রিয়ায় বেবির যদি আমরা সেক্স নির্ধারণ করতে যাই, সেটা একদম অপরাধ, দণ্ডনীয় অপরাধ। সরকার কখনোই এটার পারমিশন দেয় না যে বেবি ছেলে না মেয়ে সেটাকে ডিসাইড করো অ্যামনিওসিন্থেসিসের মাধ্যমে। সরকার শুধুমাত্র এটার পারমিশন দেয় যে যদি বেবির কোনো জেনেটিক প্রবলেম থাকে, যদি কোনো ডিজিজ থাকে, সেটা তুমি অ্যামনিওসিন্থেসিসের মাধ্যমে জানতে পারো। তো আমাদের সি নাম্বার অপশন সেটাই বলেছে, যে ডিটেকশন অফ জেনেটিক অ্যাবনর্মালিটি, এটা আমরা অ্যামনিওসিন্থেসিসের মাধ্যমে অবশ্যই জানতে পারি, অনুমোদনযোগ্য, তাই এটা আমাদের অপশন। নেক্সটে যাই, কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে যে এ নর্মাল ভিশনড ম্যান, মানে সাধারণ একজন দৃষ্টিসম্পন্ন মানুষ, ম্যারিজ আ কালার ব্লাইন্ড ওমেন, মানে বর্ণান্ধ মহিলা। এবার এই যে বর্ণান্ধতা, কালার ব্লাইন্ডনেস, এটা একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এক্স ক্রোমোজোম লিঙ্কড ডিজিজ, এবং এই এক্স ক্রোমোজোম লিঙ্কড ডিজিজের ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখা যায়। ক্রিস ক্রস ইনহেরিটেন্স কথাটার মানে কি? যে মায়ের থেকে তার ছেলের দেহে যাবে, সেই ছেলের দেহ থেকে তার যদি কোনো কন্যা সন্তান হয় তার দেহে যাবে, এইভাবে জিনিসটার ইনহেরিটেন্স হবে। তো কালার ব্লাইন্ড ওমেন, তাকে আমরা এইভাবে লিখতে পারি, দুটো এক্স ক্রোমোজোম আছে, দুটো এক্স ক্রোমোজোমই কালার ব্লাইন্ডনেসের জিন আছে, আর যে বাবা সে হচ্ছে নর্মাল, মানে তার কাছে নর্মাল এক্স ওয়াই জিন আছে। এবার এই বাবা যখন গ্যামেট তৈরি করবে, সে এক্স গ্যামেট তৈরি করতে পারে অথবা ওয়াই গ্যামেট তৈরি করতে পারে। আর যে মা, সে শুধুমাত্র এক ধরনেরই গ্যামেট তৈরি করতে পারবে, সেটা হচ্ছে এক্স সি। এবার এই যে দুটো গ্যামেট বাবার, সেই দুটো গ্যামেট মায়ের একটা গ্যামেটের সঙ্গে যদি যৌন জনন করে, তাহলে এরকম একটা বেবি তৈরি হতে পারে এক্স এক্স সি, আরেকটা বেবি তৈরি হতে পারে কিরকম, এক্স সি ওয়াই। এবার এটা হয়ে যাবে হচ্ছে মেল, আর এটা হয়ে যাবে ফিমেল। তো দেখো ফিমেলের ক্ষেত্রে শুধুমাত্র একটা এক্স ক্রোমোজোমে সি আছে, মানে কেরিয়ার আছে, কিন্তু যেটা মেলের ক্ষেত্রে আমরা যেহেতু কালার ব্লাইন্ডনেস জানি যে একটা এক্স ক্রোমোজোম লিঙ্কড ডিজিজ, তাই মেলের ক্ষেত্রে একটা মাত্র এক্স ক্রোমোজোমের মধ্যে যদি ক্রোমোজোম প্রবলেম থাকে, মানে কালার ব্লাইন্ডনেসের ক্রোমোজোম থাকে, তাহলেই কিন্তু সেই মেলটা আক্রান্ত হয়ে যাবে কালার ব্লাইন্ডনেস রোগে। মানে যেহেতু এখানে একটাই মেল, আর সেই একটা মেলের মধ্যেই এক্স সি ক্রোমোজোমটা আছে, তার মানে এই মেলটা 100% কালার ব্লাইন্ড হবে। আবারও বললাম যে ছেলেদের কালার ব্লাইন্ডনেস হওয়ার জন্যে একটা এক্স ক্রোমোজোমের মধ্যে যদি কালার ব্লাইন্ডনেসের জিন থাকে তাহলেই যথেষ্ট, কারণ ওয়াই ক্রোমোজোম কালার ব্লাইন্ডনেসে কোনো ভূমিকা পালন করে না। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোমেই কালার ব্লাইন্ডনেসের জিন থাকতে হবে, তবেই সেই ফিমেলকে আমরা বলবো কালার ব্লাইন্ডনেস যুক্ত একটা ফিমেল, অথবা আমরা এই ফিমেলটাকে বলবো কেরিয়ার ফিমেল। যদি না থাকে কোনো দুটোই এক্স ক্রোমোজোমের মধ্যে যদি কালার ব্লাইন্ডনেস জিন না থাকে, তবে আমরা ফিমেলটাকে কি বলবো, কেরিয়ার, আর মেলটাকে কি বলবো, কালার ব্লাইন্ড। তাহলে 100% কালার ব্লাইন্ড ছেলে দেখতে পাচ্ছি আমরা এখানে, তাহলে আনসার কি হবে, এ। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন, which carbon of ribose sugar remains connected with nitrogen base to form nucleoside? এবার নিউক্লিওসাইড কথাটার মানে হচ্ছে কি, যে আমরা যদি একটা নাইট্রোজেন বেসের সঙ্গে যদি আমরা একটা রাইবোজ সুগার যুক্ত করে দিই, তাহলে সেটাকেই আমরা কি বলবো, নিউক্লিওসাইড। তো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে যদি আমরা একটা নিউক্লিওসাইড নিই, সেই নিউক্লিওসাইডের কত নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যেটা সেটা যুক্ত থাকে। তো আমরা এখানে যদি একটা ছবি আঁকি, এটা হচ্ছে অক্সিজেন,
অক্সিজেন, এটা হচ্ছে আমাদের রাইবোজ সুগারের প্রথম কার্বন, এটা সেকেন্ড কার্বন, এটা থার্ড কার্বন, এটা ফোর্থ কার্বন, এটা ফিফথ কার্বন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর এইখানে একটা এরকম ভাবে থাকে CH2OH, এটা হচ্ছে ফিফথ। ঠিক আছে, এবার নাইট্রোজেন, আমরা যদি আরেকটুখানি আঁকি যে এই যে নাইট্রোজেন গুলো এখানে আমরা আঁকছি, এগুলোর ওপরে আর নিচে কি থাকে, তো আমরা দেখতে পাবো যে এগুলোতে ওপরে থাকে এইচ আর নিচে থাকে ওএইচ, ওপরে থাকে এইচ আর নিচে থাকে ওএইচ। বাকিগুলো এইভাবে করে আমরা আঁকতে পারি, তো আমি পুরোটা আঁকছি না। তো এই যে 1 নম্বর কার্বন, সেই 1 নম্বর কার্বনের সঙ্গেই কিন্তু নাইট্রোজেন বেসটা যুক্ত থাকে। 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেসটা যুক্ত থাকে। আর এই 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেসটা যে বন্ডের সাহায্যে যুক্ত থাকে, এটাও পরীক্ষায় আসতে পারে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কিন্তু এই যে এই বন্ডটা, এটা আমাদের যদি 1 নম্বর কার্বন হয়, এটা যদি কার্বন হয় আর এটার যদি নাইট্রোজেন বেস হয়, তাহলে এই যে বন্ডটা তৈরি হলো এদের মধ্যে, এটার নাম হচ্ছে এন গ্লাইকোসাইডিক বন্ড। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নাইট্রোজেন বেস আর কার্বন এই দুজনের মাঝখানে কি বন্ড তৈরি হয়? এন গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে কি কার্বন নাম্বার 1। কার্বন নাম্বার 1 এর সাহায্যে নাইট্রোজেন বেস আর রাইবোজ সুগার যুক্ত থাকে। নেক্সট কোয়েশ্চেন, ডারউইন ফিঞ্চেস আর এ গুড এক্সাম্পল অফ। তো ডারউইন কি হয়েছিল যে গ্যালাপোগাস দ্বীপপুঞ্জে ঘুরতে গেছিল HMS বিগল জাহাজে করে, এবং ওখানে গিয়ে ও দেখলো যে অনেকগুলো ফিঞ্চ পাখি আছে। সেই ফিঞ্চ পাখিগুলোর ঠোঁটের গঠন আলাদা। কেন আলাদা? কারণ তারা একটা গাছের মধ্যে থাকতো। একটা গাছের মধ্যে থাকার পর ফিঞ্চ পাখিগুলো নিজেদের মধ্যে একটা পরামর্শ করলো যে আমরা তো সবাই একটা গাছেই থাকি, তো সবাই যদি একই জায়গা থেকে মারামারি করি তাহলে সমস্যা হবে খাবার নেওয়ার। তো কিছু ফিঞ্চ পাখি বললো যে আমরা তাহলে টপে চলে যাচ্ছি এখানে। এবার টপে যেতে গেলে আমাদের কি খেতে হবে? পাকা ফল খেতে হবে। তো আমাদের যে ঠোঁটগুলো আছে সেই ঠোঁটগুলো খুব একটা চোখালো না হলেও হবে, কারণ পাকা ফল খাবো তো কোনো অসুবিধে নেই। কিছু পাখি বলল যে ঠিক আছে, আমরা তাহলে নিচে চলে যাই, এরকম নিচের দিকে। তো এদের ঠোঁটটা একটু চোখালো হলো, কারণ অতটা পাকা ফল এরা খেতে পারছে না, এদের একটুখানি কাঁচা থাকছে ফলগুলো, বা কেবল নতুন নতুন কিছু ফল তৈরি হচ্ছে সেগুলো এরা খাচ্ছে। আর কিছু পাখি বলল যে না, আমরা উপর থেকেও খাবো না, আমরা একদম নিচের থেকেও খাবো না, আমরা মাটিতে যে জিনিসগুলো পড়ে থাকবে, ছোট ছোট বীজ পড়ে থাকবে, সেইগুলো আমরা খাবো। তো ওদের ক্ষেত্রে ওদের যে ঠোঁটটা সেটা একদম খুবই তীক্ষ্ণ হলো, কারণ মাটিতে যে বীজগুলো পড়ে থাকবে সেগুলো খুব শক্ত হবে, আর সেগুলোকে ফাটিয়ে ওদেরকে খেতে হবে। তার মানে ওদের ঠোঁটগুলো খুবই শক্ত হতে হবে। তার মানে কারোর ঠোঁট ধরো হলো এরকম, অতটা শক্ত নয়, কারোর ঠোঁট হলো এরকম, কারোর ঠোঁট হলো খুবই তীক্ষ্ণ একদম এরকম। তো এই যে ঠোঁটগুলোর মধ্যে ডিফারেন্স হলো, মানে একই ধরনের পাখি কিন্তু খাবারের কারণে এদের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশন হলো, এটাকে আমরা বলি অ্যাডাপটিভ রেডিয়েশন, অভিযোজন জনিত বিকিরণ, অ্যাডাপটিভ রেডিয়েশন। হ্যাঁ, একই ধরনের পাখি যারা খাবারের কারণে বা অন্য কোনো কারণেও হতে পারে, তাদের যে দেহের বৈশিষ্ট্য সেটাকে চেঞ্জ করলো, সেটাকে আমরা বলবো অভিযোজনগত বিকিরণ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরীক্ষায় আরো একটা কোয়েশ্চেন আসতে পারে যে অ্যাডাপটিভ রেডিয়েশন কথাটা প্রথম কে ইউজ করেছিল? সেক্ষেত্রে আমরা বলবো অসবর্ন, এ প্রথম ইউজ করেছিল অ্যাডাপটিভ রেডিয়েশন কথাটা। আর ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, এটা আমরা সাধারণত যে মথ আছে পিপার্ড মথ, সেটা আমরা পিপার্ড মথের ক্ষেত্রে দেখতে পাই। আর কানেকটিভ লিঙ্ক তো আমরা ইভলিউশনে পড়েইছি, দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে যখন আমরা কানেক্ট করি কোনো একটা জীব দিয়ে, যেরকম স্পেনপসিডা, এরকম কিছু জীব আছে, কানেক্টিং লিঙ্কের অনেক উদাহরণ আছে, তো সেটা আমি আর বলছি না। আর বটলনেক এফেক্ট মানে হচ্ছে কি, এটা আমরা পড়বো মাইগ্রেশনের ক্ষেত্রে। বটলনেক এফেক্ট মানে একটা এরকম বটল থাকবে, সেই বটলের মুখের মধ্যে সবাই বেরোতে চাইবে, কিন্তু সবাই বেরোতে পারবে না, কিছুজন বেরোতে পারবে, কিছুজন আটকে যাবে, এবং যারা বেরিয়ে গেল তারা আবার নতুন একটা বসতি তৈরি করবে, আর যারা বেরোতে পারলো না, নিচের দিকে থাকলো, তারা মরে যাবে। তার মানে এই বোতলের মধ্যে যতগুলো অ্যানিমেল ছিল তাদের মধ্যে কিছু সংখ্যক অ্যানিমেল বেরোতে পারবে, যারা আবার একটা নতুন প্রজাতি তৈরি করতে পারবে, বাকিরা আর বেরোতে পারবে না, মানে মরে যাবে। সেক্ষেত্রে আমাদের যে জেনেটিক ভ্যারাইটি আছে সেই জেনেটিক ভ্যারাইটিটা কি হবে?
বটলনেক এফেক্টের ফলে কমে যাবে, জেনেটিক ভ্যারাইটিটা কি হবে, কমে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আছে ইভলিউশনে, আমরা এখন ডিটেলসে যাচ্ছি না। নেক্সট, হুইচ ইজ অ্যান ইনফেক্টিভ স্টেজ অফ ম্যালেরিয়াল প্যারাসাইট। তো তোমরা যদি ম্যালেরিয়াল প্যারাসাইটের লাইফ সাইকেলটা পড়ো, মানে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, সেখানে তোমরা এই ট্রোফোজয়েড, মেরোজয়েড, গ্যামিটোসাইট, স্পোরোজয়েড এই টপিকগুলো দেখতে পাবে। তো এখানে জিজ্ঞাসা করেছে যে হুইচ ইজ ইনফেক্টিভ স্টেজ অফ ম্যালেরিয়াল প্যারাসাইট, মানে প্লাজমোডিয়াম মানুষকে অ্যাটাক করে কোন দশার মধ্যে দিয়ে। তো আমরা দেখতে পাবো যে স্পোরোজয়েড যে দশাটা, সেই স্পোরোজয়েড দশাতে একটা মশার লালাগ্রন্থির মধ্যে এই স্পোরোজয়েড দশাটা থাকে। ম্যালেরিয়াল প্যারাসাইটটা আমি এখানে লিখে দিচ্ছি, প্লাজমোডিয়াম। তো এই প্লাজমোডিয়ামটার যে মশার লালাগ্রন্থিতে থাকছে, সেই মশার লালাগ্রন্থিতে থাকাকালীন মশাটা যদি আমাদেরকে কামড়ে দেয়, তাহলে আমাদের শরীরে এই স্পোরোজয়েড দশাটা প্রবেশ করে, মাকুর মতো দেখতে হয়, এবং সেই স্পোরোজয়েডটাই ধীরে ধীরে পরবর্তীকালে আমাদের শরীরে পৌঁছে যায়। তো আমরা যদি এখানে একটা সিরিজ লিখি যে কার পরে কি আসে, প্রথমে আসে স্পোরোজয়েড, যখন মশা আমাদেরকে অ্যাটাক করে, যেটা আমাদের ইনফেক্টিভ স্টেজ। তারপরে আসে হচ্ছে মেরোজয়েড, পরবর্তী দশা যেটা যেটা দিয়ে আরবিসি কে অ্যাটাক করা হয়। তারপরে আসে হচ্ছে আমাদের ট্রোফোজয়েড, তারপরে আরেকবার আসে মেরোজয়েড, আর লাস্টে আসে হচ্ছে গ্যামিটোসাইট, মানে মশার যে প্লাজমোডিয়ামটা আমাদের দেহে ঢুকিয়ে দিয়েছিল, সেই প্লাজমোডিয়ামটা যখন আবার গ্যামিটোসাইট হবে এখানে, সেই প্লাজমোডিয়ামটা যখন আবার গ্যামেট তৈরি করে, সেটাকে আমরা বলবো গ্যামিটোসাইট। তো এটা হচ্ছে ইন ব্রিফ প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল, যার মধ্যে স্পোরোজয়েড দশাটা হচ্ছে ইনফেক্টিভ, মানে আমাদেরকে অ্যাটাক করে যে দশায় প্লাজমোডিয়াম। তো নেক্সট, হুইচ সেল ইজ রেসপন্সিবল ফর সিক্রিশন অফ আইজিজি, মানে ইমিউনোগ্লোবিউলিন জি, অ্যান্টিবডির কথা বলা হচ্ছে এখানে, ডিউরিং ইমিউনিটি। তো এই কোয়েশ্চেনটার যে অপশনগুলো আছে সেগুলো একটু অদ্ভুত ধরনের। আমি এখানে যদি বেটার একটা অপশন দিতে পারতাম তাহলে হতো, বাট পরীক্ষার কোয়েশ্চেন। তো ম্যাক্রোফাজ, টি লিম্ফোসাইট, মনোসাইট এগুলো হবে না, অপশন হবে প্লাজমা সেল। প্লাজমা সেল বলতে এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝানো হচ্ছে সেটা বি সেলের কথা বোঝানো হচ্ছে, বি লিম্ফোসাইটের কথা বোঝানো হচ্ছে। বি লিম্ফোসাইট সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার এই যেটা অপশনে দেওয়া আছে প্লাজমা সেল, সেটা, আর আরেকটা হয় হচ্ছে মেমোরি বি সেল। ঠিক আছে, এবার এই যে প্লাজমা সেল, প্লাজমা বি লিম্ফোসাইট, সেই প্লাজমা বি লিম্ফোসাইট যদি এটা হয়, সেই বি লিম্ফোসাইট প্লাজমা সেলের ওপরেই এইভাবে করে অ্যান্টিবডিগুলো থাকে। এবার অ্যান্টিবডি অনেক রকমের হতে পারে, যেরকম আমরা জানি যে আইজিএ, আইজিজি, আইজিএম ইত্যাদি ইত্যাদি। তো যে কোনো ধরনের অ্যান্টিবডির কথাই বলা হোক না কেন, সেটা সবসময় যে বি লিম্ফোসাইট আছে, সেই বি লিম্ফোসাইটের যে প্লাজমা সেল আছে, এখানে আমি এটা এঁকেছি প্লাজমা সেল, সেই প্লাজমা সেলের ওপরে অ্যান্টিবডিগুলো থাকবে। বাকি জিনিসগুলো যেরকম টি লিম্ফোসাইট, ম্যাক্রোফাজ, মনোসাইট এগুলো কিন্তু কোনো ধরনের অ্যান্টিবডি সিক্রিশনে অংশগ্রহণ করে না। তাই আমাদের আনসার হচ্ছে প্লাজমা সেল, যেটা অ্যাকচুয়ালি বি লিম্ফোসাইটকে বোঝানো হচ্ছে। নেক্সট বলছে মার্ক দ্য কারেক্ট স্টেটমেন্ট, অনেকগুলো বলা আছে। বলছে পেয়ার্স প্যাচ হেল্পস ইন ডাইজেশন, পেয়ার্স প্যাচ আমাদের পরিপাকে সাহায্য করে। নেক্সট বলছে কুফার সেল হেল্পস ইন ইমিউনিটি। তারপরে বলছে ওয়াইডাল টেস্ট ইজ, অনেকবার কোয়েশ্চেন এসছে ওয়াইডাল টেস্ট নিয়ে, ওয়াইডাল টেস্ট ইজ ডান টু ডিটেক্ট প্লাজমোডিয়াম। আর লাস্টে বলছে টিনিয়েসিস ইজ কজড বাই রাউন্ড ওয়ার্ম। তো বাংলা হচ্ছে যে পেয়ার্স প্যাচ আমাদের ডাইজেশনে হেল্প করে। অবশ্যই পেয়ার্স প্যাচ আমাদের ডাইজেশনে হেল্প, ও না সরি, পেয়ার্স প্যাচ আমাদের ডাইজেশনে হেল্প করে না, কারণ যে পেয়ার্স প্যাচ সেটা আমাদের স্মল ইন্টেস্টাইন, এটা যদি আমাদের এরকম স্মল ইন্টেস্টাইনটা হয়, সেই স্মল ইন্টেস্টাইনের নিচের দিকে এইখানে কোথাও একটা থাকে হচ্ছে পেয়ার্স প্যাচ, সেটা আমাদের ইমিউনিটিতে হেল্প করে, ডাইজেশনে নয়। ঠিক আছে, পেয়ার্স প্যাচ আমাদের কিসে হেল্প করে, আমাদের যে লিম্ফোসাইটগুলো তৈরি হয়, সেই লিম্ফোসাইটগুলো মানে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এরা কোথায় তৈরি হয়, তৈরি হয় এরা বোন ম্যারোতে। ঠিক আছে, বোন ম্যারোতে তৈরি হয়, তারপরে এরা ম্যাচিওর হয়। বোন ম্যারোতে তৈরি হওয়ার পরে যে বি লিম্ফোসাইট সেটা বোন ম্যারোতেই ম্যাচিওর হয়ে যায়, আর যেটা টি লিম্ফোসাইট সেটা থাইমাসে গিয়ে ম্যাচিওর হয়। তো যাই হোক, ম্যাচিওরেশনের পরে এদেরকে জমা রাখতে হবে, তো সেই জমা রাখার কাজটা করে হচ্ছে পেয়ার্স প্যাচ।
তো এখানে লিখছি স্টোরেজ, ঠিক আছে। আচ্ছা, কুফার সেল হেল্পস ইন ইমিউনিটি, এটা ঠিক। কুফার সেল সাধারণত লিভারে থাকে, আর কুফার সেল আমাদের ইমিউনিটিতেই হেল্প করে। কুফার সেল সাধারণত যে কাজে হেল্প করে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস। তাহলে এটা আমাদের আনসার। তারপরের অপশনটাও বলি, ওয়াইডাল টেস্ট, এটা সাধারণত টাইফয়েড যদি হয়ে যায় আমাদের, সেক্ষেত্রে আমরা ইউজ করি। আর টাইফয়েডের জন্য দায়ী যে জিনিসটা সেটা প্লাজমোডিয়াম নয়, সেটা হচ্ছে কি সালমোনেল্লা, সালমোনেল্লা ব্যাকটেরিয়া, সালমোনেল্লা টাইফোসা বা সালমোনেল্লা টাইফি। তো সে কারণে ওয়াইডাল টেস্ট আমরা করি। আর লাস্টেরটা টিনিয়েসিস ইজ কজড বাই রাউন্ড ওয়ার্ম, না টিনিয়েসিস রাউন্ড ওয়ার্ম করে না, গোলকৃমি করে না, ট্যাপ ওয়ার্ম করে, বা চ্যাপ্টা কৃমি যেটাকে আমরা বলি, সেই চ্যাপ্টা কৃমির প্রভাবে টিনিয়াসিস হয়। যে কৃমিটা আছে ট্যাপ ওয়ার্ম, সেটার নামটা এক্ষেত্রে টিনিয়া সোলিয়াম, স্পেলিং মিস্টেক হচ্ছে, ঠিক আছে। টিনিয়া সোলিয়াম হচ্ছে আমাদের সেই চ্যাপ্টা কৃমিটা যার প্রভাবে টিনিয়াসিস হয়, রাউন্ড ওয়ার্মের প্রভাবে হয় না। তাহলে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট, কুফার সেল হেল্পস ইন ইমিউনিটি। আর লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10 বলছে যে দ্য ক্যাপাসিটি অফ আ প্লান্ট সেল অর এক্সপ্লান্ট, এক্সপ্লান্ট মানে কি, মানে গাছের একটা ছোট্ট পার্ট, এক্সপ্লান্ট বলি আমরা সেটাকে। যে কোনো ছোট্ট পার্ট, ভেঙে আসা পার্ট বা কাটা পার্ট যে কোনো হতে পারে, সেটা খুবই ছোট গাছের পার্ট, সেটাকে আমরা এক্সপ্লান্ট বলি। তো বলছে যে সেই এক্সপ্লান্ট থেকে যখন আমরা পুরো একটা নতুন গাছ তৈরি করব, সেই প্রসেসটাকে কি বলে? তো এটা আশা করি প্রত্যেকে জানো। এটার আনসার হচ্ছে টোটিপোটেন্সি। একটা যে কোনো ছোট্ট পার্ট থেকে যখন পুরো আমাদের গাছ তৈরি হয়ে যাবে বা পুরো হিউম্যান তৈরি হয়ে যাবে, সেটাকে আমরা বলবো টোটিপোটেন্সি। আর প্লুরিপোটেন্সি মানে কি? প্লুরিপোটেন্সি মানে যে জার্মস লেয়ার, আমাদের যে জার্ম লেয়ারগুলো থাকে, সেটা গাছের ক্ষেত্রেও প্রযোজ্য, আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। জার্ম লেয়ারগুলো আমাদের কি, একটোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম, এই তিনটে আমাদের জার্ম লেয়ার। তো এবার এই যে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এটা একটা বেবির ক্ষেত্রে থাকে। তাহলে এইটা ধরো একটোডার্ম, এটা এন্ডোডার্ম, এটা এটা মেসোডার্ম, এটা একটোডার্ম, আর এটা হচ্ছে এন্ডোডার্ম, তিনটা লেয়ার আমি এঁকেছি। তো কোনটা কি আমি আর পয়েন্টিং করছি না, কিন্তু আমরা একটু আগেই দেখলাম যে একটা বেবির যদি এই তিনটে লেয়ার হয় নর্মাল লেয়ার, এর চারিদিকে আবার এরকম এক্সট্রা করে প্রোটেকশন লেয়ার থাকে। তো প্লুরিপোটেন্সি আমরা বলবো তখন যদি বাচ্চার এই একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্মটা তৈরি হয়, কিন্তু বাইরের যদি এই প্রোটেকশন লেয়ারগুলো তৈরি না হয়, সেইটাকে আমরা বলবো প্লুরিপোটেন্সি। আর যদি পুরোটা তৈরি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো টোটিপোটেন্সি। তো এখানে জিজ্ঞাসা করেছে পুরোটার কথা, তাই আমরা বলবো টোটিপোটেন্সি, ঠিক আছে। আশা করি বোঝা গেল যে প্লুরিপোটেন্সি আর টোটিপোটেন্সি ডিফারেন্সটা কি। টোটিপোটেন্সি মানে ফুল, আর প্লুরিপোটেন্সি মানে এক্সট্রা প্রোটেকশন লেয়ারটা শুধু বাদ যাবে। আচ্ছা, হুইচ ইজ কল্ড এন্ডোমাইকোরাইজা, খুব কমন এক্সাম্পল মাইক্রোরাইজার। তো মাইক্রোরাইজা সাধারণত দুই প্রকারের হয়, একটোমাইকোরাইজা আর এন্ডোমাইকোরাইজা। তো মাইক্রোরাইজা মানে কি? যদি কোনো পাইনাস বা পাইন গাছ যদি কোনো বড় গাছের সঙ্গে, হায়ার প্লান্ট, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে, মানে মিথজীবী যদি সম্পর্ক দেখায়, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, তাহলে সেটাকে আমরা কি বলবো? মাইক্রোরাইজা। অনেক ধরনের হয়, একটোমাইক্রোরাইজা, এন্ডোমাইক্রোরাইজা। তো এন্ডোমাইক্রোরাইজাটা একটু ইজি, কারণ এটার সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে গ্লোমাস। আর একটোমাইক্রোরাইজার আবার অনেকগুলো এক্সাম্পল আছে, মনে রাখা একটু চাপ। তো এন্ডোমাইক্রোরাইজাটা মনে রাখা সোজা, গ্লোমাস। সব টেক্সট বইগুলোতে বলো বা প্র্যাকটিস পেপারগুলোতে বলো, এই এক্সাম্পলটাই সব থেকে বেশি থাকে, মনে রাখা সহজ। তো এন্ডোমাইক্রোরাইজা, এন্ডোমাইক্রোরাইজার ক্ষেত্রে যে পাইনাসটা থাকে বা যে ফাঙ্গাসটা, এই পাইনাস লিখেছি কেন, সরি সরি সরি, পাইনাস ভুল করে লেখা হয়ে গেছে, এটা ফাঙ্গাস হবে। হ্যাঁ, তো যে ফাঙ্গাসটা থাকে বা ছত্রাকটা থাকে, সেটা গাছের একদম ভেতরে ঢুকে যায়, সেই জন্য এটাকে আমরা বলি এন্ডোমাইক্রোরাইজা। নেক্সট, হুইচ ইজ নট অকার ইন পিসিআর টেকনিক। তো পিসিআর টেকনিক সম্বন্ধে তোমরা সকলেই জানো, এটা কি জন্য আমরা ইউজ করি? ডিএনএ জেরক্স করার ক্ষেত্রে আমরা ইউজ করি এটাকে। ডিএনএ এর যদি আমরা অনেকগুলো জিনের কপি বানাতে যাই, ডিএনএ এর ভেতরে জিন আছে,
বা ডিএনএ এর কিছু পার্টকে আমরা অ্যাক্টিভ পার্টকে আমরা জিন বলি, তো সেটা যদি অনেকগুলো কপি বানাতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা পিসিআর টেকনিকটা ইউজ করি। পিসিআর টেকনিকের অনেক পার্ট আছে, যেরকম পিসিআর টেকনিক যদি আমরা শুরু করতে যাই তাহলে আমাকে ডিএনএ গুলোকে আলাদা করতে হবে, জেরক্স করতে হবে ডিএনএ কে, সেক্ষেত্রে আমাকে ডিএনএ দুটো স্ট্র্যান্ডকে আলাদা করতে হবে, সেটাকে আমরা বলি ডিন্যাচুরেশন। ডিন্যাচুরেশনের পরে আমরা অ্যানিয়েলিং করি, আর তারপরে অ্যানিয়েলিং মানে জেরক্সটা আমরা স্টার্ট করলাম ডিএনএ, আর তারপরে আমরা ইলংগেশন করি। ঠিক আছে, কখনোই আমরা রিন্যাচুরেশন প্রসেসটা করি না, মানে আমরা ডিএনএ দুটোকে জোড়া লাগিয়ে দিই না। তো আমাদের যে আনসার সেটা হবে রিন্যাচুরেশন। ঠিক আছে, আমরা ডিন্যাচুরেশন করি, আমরা অ্যানিয়েলিং করি, আমরা ইলংগেশন করি, কিন্তু আমরা রিন্যাচুরেশন বা জোড়া লাগিয়ে আবার দিই না। নেক্সট, সাদার্ন ব্লটিং ভেরি ইজি। সাদার্ন ব্লটিং আমরা কেন করি? ডিএনএ ফ্র্যাগমেন্টকে আইসোলেট করার জন্য। ঠিক আছে, এটা যদি সাদার্ন ব্লটিং না বলে এটা যদি বলতো নর্দার্ন ব্লটিং আমরা কেন করি, তাহলে আমরা কি বলতাম যে আরএনএ ফ্র্যাগমেন্টকে আলাদা করার জন্য। আর যদি এটা বলতো ওয়েস্টার্ন ব্লটিং, সাদার্ন, নর্দার্ন, আর যদি বলতো ওয়েস্টার্ন তাহলে আমরা বলতাম প্রোটিন ফ্র্যাগমেন্ট আলাদা করার জন্য। ঠিক আছে, আর অ্যান্টিবডি ডিটেক্ট করার জন্য আমরা যে ফার্স্ট অপশনটা আছে সেটার জন্য আমরা কি ইউজ করি? এলাইজা। আর লাস্টের যে অপশনটা আছে জয়নিং অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস, সেটার জন্য আমরা কি ইউজ করি? লাইগেজ। আর সি এর অপশনটার কোনো মানে হয় না, কারণ আমরা শুধুমাত্র প্লাজমিড ডিএনএ মানে ব্যাকটেরিয়ার যেটা ডিএনএ সেটাকে সেপারেট করার জন্য সাদার্ন ব্লটিং করি না, আমরা যে কোনো ধরনের ডিএনএ ফ্র্যাগমেন্টকে চেনার জন্য সাদার্ন ব্লটিং করতে পারি। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট ম্যাচিং, এখানে অনেকগুলো ম্যাচ দিয়ে দিয়েছে। তো যে ট্যাগ পলিমারেজ, সেই ট্যাগ পলিমারেজটা আমরা এক্ষুনি পড়লাম, যেটা পিসিআর এর ক্ষেত্রে ইউজ করি। আর পিসিআর এর ক্ষেত্রে আমরা ডিএনএ কে জেরক্স করি, আরএনএ কে নয়, তাই এটা অপশন হবে না। সেকেন্ড অপশন বলেছে মলিকিউলার সিজার, মানে কাঁচি। মলিকিউলার সিজার আমরা সাধারণত কাকে বলে থাকি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ঠিক আছে, এন্ডোনিউক্লিয়াস আর ই, এটাকে আমরা মলিকিউলার সিজার বলে থাকি বা কাঁচি বলে থাকি। টোপো আইসোমারেজকে আমরা বলি না। টোপো আইসোমারেজ যে কাজে ব্যবহার হয় সেটা হচ্ছে নেগেটিভ সুপার কয়েলিং, মানে ডিএনএর প্যাচ খুলতে সাহায্য করে, যদি বেশি পেঁচিয়ে যায় তাহলে নেগেটিভ সুপার কয়েলিং বলি সেটাকে আমরা। লাস্ট যে অপশনটা এমফাইসিমা, এটা কোনো ক্রোমোজোমাল ডিসঅর্ডার নয়, এটা সাধারণত যদি আমরা অত্যধিক সিগারেট পান করি তাহলে হতে পারে। সিগারেট যদি বেশি পান করে লোকে, তাহলে বাঁচলো কি? এসসিআইডি, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডিজিজ, সেটা অ্যাবসেন্স অফ এডিএ। এইটা হচ্ছে একটা জিন, এডিএ জিন। এডিএ জিনটা যদি সিনথেসিস না হয় তাহলে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ হয় বা এসসিআইডি ডিজিজ হয়, যেখানে লিম্ফোসাইটগুলো ঠিকমতো কাজ করতে পারে না। সেটাই হচ্ছে অ্যাবসেন্স অফ এডি এর ফলে হয়। এটা আমাদের রাইট আনসার। তো যদি এটা নাও জেনে থাকো তাহলে এলিমিনেশন মেথডে আমরা করতে পারি, এ বাদ, বি বাদ, ডি বাদ, তাহলে পড়ে থাকছে সি। এটা আমাদের বায়োটেকনোলজি চ্যাপ্টারে আছে, সেখানে গিয়ে তোমরা পড়তে পারবে। তো আমাদের ফার্স্ট ভিডিও এই অবধি। আমাদের নেক্সট সেশনে আমরা সেকেন্ড পার্টটা আলোচনা করব, যেখানে আমরা 15 নম্বর কোয়েশ্চেন থেকে বাকিটা ডিসকাস করার চেষ্টা করব। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো প্রশ্নের অ্যান্সার এক্সপ্লেনেশন করার ইচ্ছে হয়, তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।